পিঙ্কি তার স্বামী রাহুলের সঙ্গে বাস করে। আর পিঙ্কি খুবই গুণী এবং সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল। সে সবসময় তার স্বামীর ভীষণই সেবা যত্ন করে। কিন্তু রাহুল খুবই বদমাইশ এবং ভণ্ড প্রকৃতির ছিল। সে সবসময় কথায় কথায় পিঙ্কিকে অপমান করে থাকে আর বাড়িতে অন্য বউ নিয়ে আসার হুমকি দেয়। চরিত্রহীন স্বামীদের মতো তার ইচ্ছা আরো 2-3টে বিয়ে করার। আর একদিন রাহুল অফিসে যাওয়ার আগে পিঙ্কি মাংস এবং ভাত রান্না করে নিয়ে আসে। এ বাবা, এটা কি রান্না করেছো? মাংসগুলো তো একদম সিদ্ধ হয়নি। তুমি তো দেখছি রান্না বান্না করে একদম ভুলে গেছো। একেবারে জঘন্য রান্না। এরকম খাবার মুখে তোলা যায় নাকি? এখন তো মনে হচ্ছে আমাকে একটা অন্য ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে মাংস সিদ্ধ করেছি, তবু এরকম বলছো কেন? আর তুমি কি ব্যবস্থা নেবে? আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, আর সেই বউ আমাকে খুব সুন্দর রান্না বান্না করে খাওয়াবে। কেননা তোমার দ্বারা তো রান্না বান্না কিছুই হচ্ছে না। এই বলে রাহুল অফিসে বেরিয়ে যায়। অন্যদিকে পিঙ্কি স্বামীর দ্বিতীয় বিয়ে করার কথা ভেবে ভীষণই কান্নাকাটি করে। আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। আর রাহুল যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন পিঙ্কি ভীষণই অবাক হয়, কারণ রাহুল ইতিমধ্যেই প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর তাদের কিরকম বিবাহিত জোড়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখে পিঙ্কির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রিয়াঙ্কা, এই মহিলা হলো আমার প্রথম স্ত্রী, মানে তোমার সতীন। তুমি একদম চিন্তা করো না, তুমি আমার বাড়িতে একেবারে রাজরানীর মতো হয়ে থাকবে, আর তোমার সেবা করবে আমার প্রথম বউ। আচ্ছা ঠিক আছে রাহুল, এমনিতেই তোমার প্রথম বউকে একেবারে কাজের মাসির মতো দেখতে, সুতরাং ও আমার সেবা করলে ঠিকই হবে। কি বিচ্ছিরি দেখতে, বাবারে বাবা। আর অন্যদিকে পিঙ্কি কিছুতেই প্রিয়াঙ্কাকে মেনে নিতে পারে না। আমি তোমার কি কমতি রেখেছি রাহুল, যে তুমি আবার একটা বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে? আমি আমার সংসারে অন্য কোনো মহিলাকে খবরদারি করতে দেখে কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি এটা ঠিক করোনি রাহুল। এই একদম বেশি বেশি ফালতু কথা বলবে না। আমি একজন পুরুষ মানুষ, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর হ্যাঁ, আমাদের ঘরের আলমারিতে ড্রেসিং টেবিলে তোমার যা যা জিনিসপত্র আছে সবকিছু বাইরে বের করে নাও, আর বারান্দায় রেখে দাও, কারণ আজ থেকে আমার সাথে আমার নতুন বউ আমার ঘরে থাকবে, বুঝেছো? এই বলে রাহুল প্রিয়াঙ্কাকে ঘরে নিয়ে চলে যায়। আর অন্যদিকে পিঙ্কি কিছুতেই নিজের ঘর থেকে জিনিসপত্র বের করতে চায় না। ফলে রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে সমস্ত জিনিসপত্র বারান্দায় ছুঁড়ে ফেলে দেয়। আর তারপর থেকে রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে পিঙ্কির উপর ভীষণ অত্যাচার শুরু করে। একদিন, এই যে দিদি, আমার বিয়ের বেনারসি শাড়িটা সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে দাও। আজকে আমার বোনের বিয়ে, তাই এই শাড়িটা পরেই আমি যাব। এই তো 2 দিন আগে তুমি একটা বিয়ে বাড়িতে ওই বেনারসি শাড়িটা পরে গিয়েছিলে, আর তার আগে আমি শাড়িটা ধুয়েও দিয়েছিলাম। আবার এখন শাড়ি ধুয়ে দিতে হবে কেন? এমনিতেই তোমার বেনারসি শাড়িটা কিন্তু অনেক ভারী, আর এতবার শাড়ি ধুলে শাড়ি নষ্ট হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে এত জ্ঞান নিতে চাইছি না, যা বলেছি তাই করো, তা না হলে রাহুল বাড়িতে আসলে তোমার নামে নালিশ করে দেব। ও কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। প্রিয়াঙ্কা এমন কথা বললে পিঙ্কির কিছু করার থাকে না, তাই সে তার সতীনের বেনারসি শাড়ি ধুয়ে পরিষ্কার করে দেয়। আর সন্ধ্যাবেলা রাহুল একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস নিয়ে বাড়িতে ফেরে, কারণ সেই নেকলেস প্রিয়াঙ্কার বোনের বিয়েতে তারা উপহার হিসেবে দেবে। আর তারা যখন বিয়ে বাড়িতে যায় তখন তারা দেখে যে বিয়ে বাড়িতে একেবারে কান্নাকাটি পরিস্থিতি লেগে আছে। দিদি, আমার আর বিয়ে হবে না রে দিদি। ওই দেখ, আমার হবু বর মির্গি রোগে আক্রান্ত হয়ে উল্টে পড়ে আছে। আর এরকম রোগী ছেলের সঙ্গে কি বিয়ে করা যায় বল? ওরা বিয়ের আগে বলেনি যে পাঁচুর মৃগী রোগ আছে, কিন্তু আমি এখন এই বিয়ে করব না দিদি। এটা আবার কেমন কথা বোন? তোর যদি আজকে বিয়ে না হয় তাহলে তো তুই লগ্নভ্রষ্টা হবি, আর তোকে সারা জীবন কেউ বিয়ে করবে না। তাই যে করে হোক আজকে তোর বিয়ে দিতেই হবে। এমন সময় পলিকে কে বিয়ে করবে সেই কথা কেউ বুঝতে পারে না। আর তখন প্রিয়াঙ্কা রাহুলকে এগিয়ে দেয়, কারণ রাহুলই এখন তার একমাত্র ভরসা। আর এমন সময় রাহুলের দ্বিতীয় বউ প্রিয়াঙ্কা তৃতীয় বউ নিয়ে আসার জন্য তাকে উৎসাহ দিতে শুরু করে। আমি তোমার বোনকে বিয়ে করব, তুমি কিছু মনে করবে না? এটা আবার হয় নাকি? আরে বাবা, ও আমার বোন, সুতরাং আমি কেন কিছু মনে করব? তাই তুমি প্লিজ আমার বোনকে বিয়ে করে নাও, না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর বিয়ের পর ভালোই হবে, আমি আর আমার বোন একসঙ্গে একই শ্বশুর বাড়িতে সংসার করব, আর তোমার প্রথম বউকে উচিত শিক্ষা দিতে পারবো। প্রিয়াঙ্কার কথা শুনে রাহুল পলিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর পলিকে যেহেতু দেখতে খুবই সুন্দর, তাই চরিত্রহীন রাহুল নিজেকে সামলে রাখতে পারে না। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই রাহুলের তৃতীয় বিবাহ সম্পন্ন হয়। আর সে যখন তৃতীয় বউকে নিয়ে বাড়িতে ফেরে তখন প্রিয়াঙ্কা সেই দৃশ্য দেখে কি করবে বুঝে উঠতে পারে না, কারণ দরজার বাইরে রাহুলের এক পাশে দ্বিতীয় বউ এবং অন্য পাশে তৃতীয় বউ দাঁড়িয়ে থাকে। আমার জীবনে এই দিনটা দেখাই বাকি ছিল। তুমি তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিলে, আর সেখানে গিয়ে তুমি তৃতীয় বউকে তুলে নিয়ে চলে আসলে। ছি, আমি ভাবতে পারছি না আমি সমাজে মুখ দেখাবো কি করে।
তোমার যদি এতই সমাজ নিয়ে চিন্তা হয় তাহলে এই বাড়িতে পড়ে আছো কেন? যাও, বাপের বাড়িতে চলে যাও। এই বলে প্রিয়াঙ্কা পলিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আর তারা দুজনে মিলে তাদের সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে তাদের ঘর একেবারে সুন্দর করে সাজিয়ে তোলে। আর সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা এবং পলি দুই বোন মিলে পিঙ্কির সঙ্গে ভীষণ পরিমাণে বদমাইশি করতে শুরু করে। একদিন পিঙ্কি যখন নিজের আলমারি গোছায় এমন সময়, দিদি, তোমার কাছে তো বেশ সুন্দর সুন্দর গহনা আছে, সোনার বালা, সোনার হার, কোনো কিছুরই তো অভাব নেই। বেশ ভালোই তুমি গহনা কাটি লুকিয়ে রেখে দিয়েছো বলো। এতে লুকিয়ে রাখার কি আছে? আর আমি এই বাড়ির বউ, সুতরাং আমার কাছে গহনা থাকাটাই স্বাভাবিক। আমার বর আমাকে বিয়ের সময় সোনা গহনা তো দিয়েছিলই, আর বিয়ের পর প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীতে আমাকে একটা করে সোনা গহনা উপহার দেয়। এমন কথা শুনে পলি এবং প্রিয়াঙ্কা একেবারে জ্বলে পুড়ে ওঠে। আর রাহুল অফিস থেকে বাড়িতে ফেরা মাত্রই দুই বউ মিলে স্বামীর সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে। আর দুই লোভী বউ তখনই রাহুলের কাছে দামি দামি সোনার হীরার গহনার দাবি করে। পিঙ্কি, তোমার বেশি বাড়াবাড়ি না? তুমি আমার বাকি দুই বউয়ের সামনে তোমার নিজের গহনার দখলদারি করছো। এখন ওরা আমার কাছে দামি দামি গহনা চাইছে, আমি আবার কি করবে? হ্যাঁ, তাই তোমার কাছে যত দামি দামি গহনা আছে সব আমার দুই বউয়ের মধ্যে ভাগ করে দাও, তা নাহলে কিন্তু আজকে একটা মার বাইরে পড়বে না বলে দিলাম। এই বলে রাহুল রাগের চোটে ঘরে চলে যায়। আর পলি আর প্রিয়াঙ্কাও মনে মনে খুবই খুশি। তারা পিঙ্কির আলমারি খুলে সব গহনা লুটে নিতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর পলি এবং প্রিয়াঙ্কা দুই বউ মিলে সংসারে একেবারে কবজা করে বসে। এখন বড় বউ পিঙ্কির সংসারে কোনো ভূমিকা থাকে না, তাকে একেবারে নিকৃষ্ট কাজের লোকে পরিণত করা হয়। দিদি, আজকে রাহুল আমার হাতের কষা মাংস আর ভাত খেতে চেয়েছে, কারণ তুমি নাকি কাঁচা কাঁচা মাংস রান্না করো। তাই আমি আমার স্বামীকে আজকে মাংস রান্না করে খাওয়াবো। তুমি কিন্তু ভুলেও রান্নাঘরে ঢুকবে না, কারণ তোমাকে রান্নাঘরে দেখলে কিন্তু রাহুল খুব রেগে যাবে। আর হ্যাঁ, অফিসে যাওয়ার আগে রাহুল আমাকে ক্ষীর বানাতে বলে গেছে, তাই দিদির মাংস বানানো হয়ে গেলে আমি ক্ষীর তৈরি করব। তুমি বরঞ্চ আমাকে হাতে হাতে একটু সাহায্য করে দিও, কারণ তোমার কপাল তো আমাদের মতো ভালো নয়। আর রাহুল তোমাকে একদমই সহ্য করতে পারে না, তাই আজকে আমরা দুজনে রান্নাঘর কবজা করে নিলাম। প্রিয়াঙ্কা এবং পলির এমন কথা শুনে পিঙ্কির ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর কিছুক্ষণের মধ্যেই পলি এবং প্রিয়াঙ্কা দুজনেই খুব সুন্দর করে রান্নাবান্না করে। আর পিঙ্কিকে তারা জোগাড়ি হিসেবে ব্যবহার করে। আর দেখতে দেখতে সন্ধ্যাবেলা রাহুল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন দ্বিতীয় এবং তৃতীয় বউ দুজনে মিলে রাহুলকে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করে খেতে দেয়। আর তারা তিনজনে বসে অনেক গল্প করে। অন্যদিকে পিঙ্কি ঘরের একটা কোনায় বসে কান্নাকাটি করতে থাকে। এমনকি তাকে রাত্রিবেলা খাবার খাওয়ার জন্য ডাকা হয় না। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তাকে এঁটো কাটা হাড়গোড় খেতে দেওয়া হয়। দিদি, আজকে মাংস রান্না করতে করতে না আমার হাত একেবারে ব্যথা হয়ে গেছে, কারণ আজকে অনেকবার খুন্তি নাড়িয়েছি। আর পলিও বলছিল ওর হাতে আর কোমরে নাকি খুব ব্যথা হয়েছে। আচ্ছা, তাই নাকি? আমাকে কি করতে হবে শুনি? কি আবার করবে, তেমন কিছু আহামরি নয়। তুমি শুধু একটু সর্ষের তেল গরম করে নিয়ে এসে আমাদের হাতে পায়ে কোমরে মালিশ করে দিও, তাহলেই হবে। এই বলে প্রিয়াঙ্কা ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে প্রিয়াঙ্কা, রাহুল এবং পলি গল্প করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পিঙ্কি সর্ষের তেল গরম করে নিয়ে আসে। আর সে পলি এবং প্রিয়াঙ্কার হাতে পায়ে কোমরে তেল মালিশ করতে থাকে। আর সেই বিষয়টা দেখে রাহুল মনে মনে খুবই আনন্দ পায়। এভাবেই তারা তিনজনে মিলে পিঙ্কির উপর অত্যাচার করতে থাকে। আর একদিন পিঙ্কি অত্যাচার সহ্য করতে না পেরে কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে যায়। আর তখন রাহুল, প্রিয়াঙ্কা এবং পলি একেবারে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বাঁচে। কিন্তু এতেই সবকিছু রীতি হয় না। একদিন রাহুল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে এমন সময়, এই প্রিয়াঙ্কার পলি, দেখো না গো, আমার গা পিঠ ভীষণ পরিমাণে চলকাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, আমি ভীষণ কষ্ট হচ্ছে আমার। এই বলে রাহুল যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। আর রাহুলের পিঠের অবস্থা দেখে পলি এবং প্রিয়াঙ্কা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ রাহুলের পিঠ একেবারে ঘা এবং খোস প্যাচটাতে ভর্তি হয়ে যায়। আর যা দেখে তার দ্বিতীয় এবং তৃতীয় বউ ঘৃণা বোধ করে। এ বাবা রাহুল, তোমার পিঠের কি অবস্থা! তুমি মনে হয় একদম ভালো করে স্নান করো না, সেই জন্য তোমার পিঠে এরকম ঘা পাচড়া হয়েছে। তা না হলে তুমি তো এসি গাড়ি করে অফিসে যাও, অফিসে গিয়ে এসিতে বসেই কাজ করো, তবুও তোমার এরকম হলো কি করে? ঠিক বলেছিস দিদি। ইস, আমার তো দেখেই ঘৃণা লাগছে। আর তুই একদম রাহুলের পিঠে হাত দিস না, তোর গায়েও কিন্তু এরকম ঘা প্যাচড়া হবে দিদি।
তুই খেপেছিস নাকি? আমার হাত দিতে বইয়ে গেছে। আর রাহুল, আজ থেকে কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকবে না। তোমার প্রথম বউ ওই যে চাকরানীদের মতো আলাদা ঘরে যেখানে ঘুমাতো, তুমি সেখানেই ঘুমাবে আর নিজের মতো আলাদা রান্না বান্না করে খাবে। না হলে তুমি যদি আমাদের সঙ্গে ঘোরাফেরা করো, আমাদের শরীরেও এই রোগ ছড়িয়ে যাবে। এমন কথা শুনে রাহুলের খুব খারাপ লাগে। আর এমন সময় রাহুল মনে মনে বুঝতে পারে যে প্রথম বউয়ের মর্ম কি ছিল, কিন্তু এখন তার কাছে কোনো উপায় নেই, কারণ সে চাইলেও আর পিঙ্কিকে এখন ফিরে পাবে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর ধীরে ধীরে রাহুলের শরীরে ঘায়ের পরিমাণ বাড়তে শুরু করে। আর তার দুই বউ কিছুতেই রাহুলের সেবা করতে চায় না। তারা সবসময় রাহুলের টাকা পয়সা নিয়ে ফুর্তি করে বেড়ায়। এখন আমি বুঝতে পেরেছি ওই দুইজন আমাকে টাকার জন্য বিয়ে করেছে, সেই জন্যই ওই দুই বোন প্ল্যান করে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। পিঙ্কি, তুমি কোথায়? এখন তুমি থাকলে আমাকে ঠিক সেবা করতে, তাহলে আমাকে এরকম এক কোণে পড়ে থাকতে হতো না। আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি, আমি অনেক ভুল করেছি পিঙ্কি, আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। এই বলে রাহুল ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। আর অন্যদিকে পিঙ্কি রাহুলের শারীরিক অসুস্থতার ব্যাপারে খবর পায়। তাই সে এক মুহূর্ত বাপের বাড়িতে থাকতে চায় না। সে আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে, কিন্তু তাকে দেখা মাত্রই প্রিয়াঙ্কা এবং পলি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। একদম আমার গায়ে হাত দেবে না। আমি কিছুদিনের জন্য এই বাড়ি থেকে গেলেও আমি কিন্তু এই বাড়ির বউ এখনো আছি, তাই আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই। এই বলে পিঙ্কি রাহুলের সঙ্গে দেখা করতে যায়। আর রাহুলের শারীরিক অবস্থা দেখে পিঙ্কির চোখে জল চলে আসে। আর সে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারে না। তাই সে আবার শ্বশুর বাড়িতে থেকে তার স্বামীর সেবা শুশ্রূষা করতে শুরু করে। আর সে রাহুলের সেবা যত্ন করতে কোনো রকম ঘৃণাবোধ করে না। তাই এখন রাহুল ভালো করেই বুঝতে পারে যে পিঙ্কি হলো তার একমাত্র উপযুক্ত বউ। আর ধীরে ধীরে রাহুল যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। প্রিয়াঙ্কা আর পলি, তোমরা আমার বাড়িতে অনেক রাজত্ব করেছো, কিন্তু আর নয়। আমি তোমাদের দুজনের সাথে আর সংসার করতে পারবো না। আমি শুধুমাত্র আমার প্রথম বউ পিঙ্কির সাথে সংসার করব। না, এরকম হতে পারে না। তুমি কিছুতেই আমাদেরকে ছাড়তে পারো না। আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি আর পলি তোমার নামে পুলিশে কেস করব। আর তোমাকে আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হবে। আমি জানি তোমরা দুই বোন আমাকে টাকার জন্যই বিয়ে করেছো, আর তোমরা যেখানে গিয়ে কেস করবে করতে পারো। আমি পিঙ্কিকে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলাম, তাই আমার প্রথম বিয়ের প্রুফ আছে। কিন্তু তারপরে দুটো বিয়ের আমার কোনো রেজিস্ট্রি হয়নি। তাই তোমরা আমার লিগালি ওয়াইফও নাও, তবু আমি তোমাদের ভালোর জন্য তোমাদেরকে টাকা দিয়ে দেবো। তাই তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাহুল এই কথা বললে প্রিয়াঙ্কা এবং পলি ভীষণই ভয় পেয়ে যায়। আর তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। আর রাহুল ক্ষতিপূরণ বাবদ তাদের দুই বোনকে অনেক অনেক টাকা দেয়। আর এমন পরিস্থিতিতে রাহুল পিঙ্কির কাছে হাত জোর করে ক্ষমা চায়। শেষ পর্যন্ত পিঙ্কি রাহুলকে ক্ষমা করে দেয়। আর তারা দুজনে মিলে আবার সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। শিলাদেবীর দুই বৌমা অঞ্জনা এবং সুস্মিতা, দুই ছেলে বৌমাকে নিয়ে শিলাদেবীর একদম ভরা পরিবার ছিল। ঝামেলা অশান্তি তাদের পরিবারে একেবারে নেই বললেই চলে। তবে প্রত্যেকদিন সকালবেলা এবং রাত্রিবেলা একটা কারণেই তাদের বাড়িতে কাকপক্ষীও বসতে পারে না। শিলাদেবীর দুই বৌমার চিৎকারে গোটা এলাকা প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। আর এই ঝগড়ার একমাত্র কারণ হলো শিলাদেবীর দুই বৌমার নিজেদের বানানো রুটি এবং সবজি নিয়ে রেষারেষি। শিলাদেবীর ছোট বৌমা বলে তার বানানো রুটি ভালো, আর বড় বৌমা বলে তার বানানো সবজি ভালো। এমনই একদিন সকালবেলা। আজকে সকালবেলা এত সুস্বাদু ব্রেকফাস্ট করতে পারবো ভাবতেই পারিনি। এই রুটি সবজি খেয়ে সত্যি তৃপ্তি হলো। তোমরা খুব ভালো বানিয়েছো। কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বলো তো, রুটি নাকি সবজি? সত্যি বলবি কিন্তু, একদম মন থেকে বলো। এটা আমি কি করে বলি বলো তো? রুটিটা যেমন সুস্বাদু হয়েছে সবজিটাও তেমনই সুস্বাদু হয়েছে। শুধু রুটি খেলেও ভালো লাগছে বা শুধু সবজি খেলেও ভালো লাগছে। রুটিটা আমি বানিয়েছি দাদা, আমি জানি। আপনি চাইলেও রুটিটা কত ভালো সেটা মুখ ফুটে বলতে পারবেন না। তবে আপনার তৃপ্তি হয়েছে দেখেই আমি বুঝে গেছি যে সত্যি সত্যি রুটিটা আমি ভালোই বানিয়েছি। তরকারি ছাড়া রুটি খেতে ভালো লাগে? আমার বানানো তরকারিটা ছিল বলেই তো রুটিটার স্বাদ আরো বেড়ে গেছে। সুতরাং তোর এত ভেবে নিজের মাথাকে কষ্ট দিয়ে আর কোনো লাভ নেই। তুমি ভালো করেই জানো আমার ওই তাওয়ায় বানানো রুটি খেতে কত সুস্বাদু হয়। আর তার উপরে ওগুলো সাধারণ আটার রুটিও নয়, ওগুলো ময়দার রুটি। আমি যে ভালো রুটি বানাই সেটা একবার স্বীকার করলে তোমার কি অসুবিধা হবে শুনি? তুই কি খুব স্বীকার করিস যে আমার বানানো তরকারিগুলোও খেতে ভালো হয়? প্রত্যেকদিন তোর এই একই নাটক না আমার আর ভালো লাগে না সত্যি। নাটক তো আমি একাই করি, তুমি তো নাটকের নটাও করতে পারো না। তোমার মতো নিষ্পাপ আর নির্ভেজাল মানুষ এই পৃথিবীতে দুটো নেই জানো। তোমাদের সবার সামনেও আমাকে এভাবে অপমান করছে, আর তোমরা চুপ করে বসে বসে দেখছো। আমি যে ওর থেকে বয়সে বড় সেটা বোধহয় এ ভুলে গেছে, কিন্তু তোমরাও কি ভুলে গেছো?
কি কুক্ষণে যে বলতে গিয়েছিলাম যে আজকের ব্রেকফাস্টটা ভালো হয়েছে, এখন তো মনে হচ্ছে আজ ব্রেকফাস্ট করেই ভুল করেছি। আজও যদি অন্য দিনের মতোই বাইরে থেকে খেয়ে নিতাম তাহলে এই অশান্তির সামনাসামনি পড়তে হতো না। তোর ও, এখন তোমার মনে হবে যে ব্রেকফাস্ট করা ভুল হয়ে গেছে, অথচ তোমার নিজের ভাইয়ের বউয়ের ভুল তো তোমার চোখে পড়বে না। বাহ বাবা বাহ। এইভাবে এক কথা দু কথা থেকে অঞ্জনা এবং সুস্মিতার মধ্যে ভালো রকমের অশান্তি শুরু হয়। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এতক্ষণ সমস্ত ঘটনা শিলাদেবী চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে দেখতে থাকে। সে ভাবে অন্যদিনের মতো আজকের ঝগড়াও 5-10 মিনিট হওয়ার পর থেমে যাবে, কিন্তু সেই দিনের ঝামেলা কিছুতেই থামতে চায় না, বরং প্রতি মিনিটে যেন ঝামেলা আরো বেড়ে বড় আকার ধারণ করে। সামান্য রুটি সবজির ঝামেলা থেকে শিলাদেবীর বৌমাদের বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। সব ঘটনা দেখে শিলাদেবী প্রথমে তার বড় বৌমার ঘরে যায়। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? আমি শুনলাম তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছো। ছোট বৌমার সাথে ঝগড়া করে আমাদের সাথে থাকবে না তুমি? এই বাড়িতে আমার আর কোনো সম্মান নেই মা, এখানে আমি থাকবো না। প্রত্যেকদিন আমি কত রকমের নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন তরকারি রান্না করি, আর সেই সব কিছুকে কোনো দামই দেওয়া হয় না। কে বলেছে তোমার সবজিকে দাম দেওয়া হয় না? তুমি অত সুন্দর করে সবজি না রান্না করলে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এত তৃপ্তি করে খাওয়া সম্ভব হতো? আপনার ছোট বৌমা তো বলে সবই নাকি ওর রুটি বানানোর কামাল, ও নাকি সুস্বাদু রুটি বানায়, তাই আমার সবজিগুলো খেতে ভালো লাগে। একটা কথা বলি শোনো, তুমি যখন কারোর বাড়িতে বা কোথাও নিমন্ত্রণ খেতে যাও, তখন কি কোন চালের ভাত হয়েছে সেটা দেখো, নাকি কোন সবজি, কি মাছ আর কোন মাংস রান্না হয়েছে সেটা দেখো? সবজি, মাছ, মাংস এগুলোই তো দেখি, ভাত আবার কে দেখে? তবে ভাতেরও তো ধরন হয়, কিন্তু পাশে সুস্বাদু মাছ, মাংস আর সবজি থাকলে ভাত যেমনই হোক না কেন সব খাবারই তো খেয়ে নেওয়া যায়। তাহলে তুমি বলো, সবজি বেশি দরকারি নাকি রুটি? শিলাদেবী এত সুন্দরভাবে বোঝানোর পর অঞ্জনা সত্যিই বুঝতে পারে যে রুটি যতই ভালো হোক না কেন তার সঙ্গে খাওয়ার জন্য সুস্বাদু তরকারি না হলে কোনো খাবারই আনন্দ করে খাওয়া যাবে না। বড় বৌমার মুখে হাসি ফুটতে দেখে শিলাদেবী সেখান থেকে বেরিয়ে আসে। নিজের ঘরের দিকে যাওয়ার সময় শিলাদেবী শুনতে পায় তার ছোট বৌমাও হাউ হাউ করে কাঁদছে। একে তো সুস্মিতা বাড়ির সব থেকে ছোট সদস্য, তার উপরে সে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে মাত্র 3 থেকে 4 মাস আগে। এরই মধ্যে সে যদি আবার বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সুস্মিতার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোরই অপমান হবে। এই ভেবে শিলাদেবী তার ছোট বৌমার ঘরেও ঢোকে। এত কান্নার কি হলো ছোট বৌমা? এরকম ঝগড়া তো তোমরা দুজনে প্রত্যেক দিনই করো। তোমাদের ঝগড়া না শুনলে মনে হয় দিন পুরোই হয়নি। এত ভালো সবকিছু চলছে আর সেসব ছেড়ে তুমি বাপের বাড়িতে যেতে চাইছো? আমি এত কষ্ট করে চালের গুঁড়ো, ময়দা, জোয়ার, বাজরা এসব দিয়ে রুটি বানাই, যাতে প্রত্যেকদিন নতুন নতুন স্বাদের রুটি আপনাদেরকে খাওয়াতে পারি, কিন্তু আমার সেই খাটনির তো কোনো দামই দেওয়া হয় না। কে বলেছে দাম দেওয়া হয় না? তার নামটা শুধু একবার বলো আমাকে, তারপরে আমি তার ব্যবস্থা করছি। কে বলবে মা? আপনার বড় বৌমাই তো রোজ বলে প্রত্যেকদিন একভাবে খাবার টেবিলে আমার রুটিকে ছোট করে। রোজ এক জিনিস কি ভালো লাগে বলুন? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার খুব খিদে পেয়েছে, আর তোমার সামনে কষা মাংস, আলু পটলের চিংড়ি দিয়ে তরকারি, চানা মশলা এসব রাখা আছে। সেই সমস্ত খাবার কি তোমার খেতে ইচ্ছে করবে? ভাত না থাকলে, রুটি না থাকলে আমি শুধু শুধু তরকারিগুলো কিভাবে খাবো? শুধু শুধু তরকারি কি খেতে ভালো লাগে? দুটো রুটি থাকলেও তো আমি শুধু চানা মশলা খেয়ে পেট ভরিয়ে দিতাম। আচ্ছা এবার মনে করো তোমার সামনে ভাতও আছে, রুটিও আছে, কিন্তু রুটিগুলো অনেকক্ষণ ঠান্ডায় থেকে শক্ত হয়ে গেছে, ভাতগুলো কেমন যেন নষ্ট নষ্ট গন্ধ বেরোচ্ছে, তাহলে কি তুমি শুধু শুধু এই সবজিগুলো খাবে? হয়তো একটু খাবো, কিন্তু খেয়ে তো তৃপ্তি হবে না, তাই হয়তো শান্তি করে পেট ভরে খেতেও পারবো না। তাহলে এর থেকে তুমি কি বুঝতে পারলে সেটা আমাকে একবার বলো। হঠাৎই শিলাদেবীর এই প্রশ্নটা শুনে সুস্মিতা একটু চিন্তায় পড়ে। বেশ কয়েক সেকেন্ড ভাবার পর হঠাৎই তার মুখে হাসি ফোটে। আপনি একদম ঠিক বলেছেন, সামনে যতই সুস্বাদু খাবার থাকুক না কেন, রুটি বা ভাত যদি মনের মতো না থাকে তাহলে কোনো সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি হয় না। এই কথা বলে সুস্মিতা খুবই আনন্দ পায়। সে আবার ব্যাগপত্র গোছানো বন্ধ করে সংসারের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার দুই বৌমা ঝগড়াঝাটি কান্নাকাটি ছেড়ে তার দুই বৌমা একসঙ্গে কাজ করছে দেখে শিলাদেবীও শান্তি পায়। সে কিভাবে এমন চমৎকার করতে পেরেছে সেটা জানতে পেরে তার দুই ছেলে মনোজ এবং সুপ্রীতম তাদের মায়ের কাছে আসে। শিলাদেবী কিছুতেই তাদের এই ব্যাপারে কিছু বলতে চায় না।
কারণ শিলা দেবী জানে সে একটু হলেও তার দুই বৌমার কাছে দু রকমের মিথ্যা কথা বলেছে, আর এটা যদি তার বৌমারা কোনোভাবে জানতে পারে তাহলে তারা দুজনেই কষ্ট পাবে। সেটা না হয় না বললে, তবে এটা তো বলো এর পরের বার থেকে এরকম অশান্তি হলে আমরা থামাবো কিভাবে? এই একই জিনিস তো প্রত্যেকদিন নেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ মা, দাদা একদম ঠিক বলেছে। দুজনেরই তো রুটি আর সবজি দুটোই তো ভালো হয়, কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো বলো তো? দুজনকে একসাথে ভালো বললেও তো দুজনের সহ্য হয় না। তুমি তো এত বুদ্ধি বের করে সবসময় সবকিছু সামলে নাও, এই সমস্যাটা কি করে সামলাবো তুমি বলো না মা? এইভাবে প্রত্যেকদিন বাড়িতে ঝগড়া হলে তো পাড়ার লোকেও কত কথা বলতে থাকে। পাড়ার লোককে নিয়ে আমার মাথা ব্যথা কোনো কালেই ছিল না। আমি যাই করব আমার বৌমাদের খুশি করার জন্যই করব। আমি চাই না এরকম ছোট ছোট কারণে ওদের দুই বোনের মধ্যে বন্ধুত্বের আর ভালোবাসার সম্পর্কটা একেবারে তিক্ত হয়ে যাক। তার মানে নিশ্চয়ই তোমার মাথায় কোনো বুদ্ধি আছে, আমাদেরকেও একটু বলো প্লিজ। আজ না হোক কাল না হোক পরশু বাড়িতে ঝামেলা বাঁধবেই, তার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তারা মা ছেলেতে মিলে সমস্যা সমাধানের জন্য আলোচনা করে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। শিলা দেবীর অত বুদ্ধি করে বোঝানোর পরে বেশ অনেকদিন তার দুই বৌমার মধ্যে সেই বোঝানোর রেশটা থাকে। তারা কেউ আর একে অপরের সঙ্গে নিজেদের বানানো খাবার নিয়ে রেশারেশি করে না। কিন্তু বেশ কয়েকদিন পরে আবার সেই একইভাবে এর রুটি ভালো নয়, ওর সবজি ভালো নয়, এই নিয়ে তাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। শিলা দেবী কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে এবার সেই ঝামেলা থামাবে। আমার প্রত্যেকদিন এই অশান্তি আর ভালো লাগে না। আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি সেটা এক্ষুনি তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই। আপনিও এটাই বলবেন তো যে ওর বানানো রুটিটাই সব থেকে বেশি ভালো? সেটার জন্য আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এমনিই বলে দিন, আদরের ছোট বৌমা কাদামাটি দিয়ে রুটি বানালেও তো সেটা আপনাদের কাছে খুব সুস্বাদু মনে হবে, আমি জানি। তুমি বড্ড বেশি কথা বলছো অঞ্জনা, আমরা কেউ কখনো মায়ের সাথে এইভাবে কথা বলিনি। মা যেটা বলছে আগে চুপ করে শোনো। কাল সপ্তাহের প্রথম দিন আমি ঠিক করেছি এবার থেকে সপ্তাহে 3 দিন ছোট বৌমা শুধু রুটি বানাবে আর বড় বৌমা পুরো বিশ্রাম নেবে, আর বাকি 3 দিন বড় বৌমা সবজি বানাবে আর ছোট বৌমা বিশ্রাম নেবে। শুধু আমার হাতের বানানো রুটি খেলে তবেই সবাই বুঝতে পারবে আসলে কোন জিনিসটা বেশি সুস্বাদু। ঠিক তাই, সপ্তাহে 3 দিন শুধুমাত্র আমার হাতের নানান রকমের সবজি খেলে তবে আপনারা সবাই বুঝতে পারবেন আমি আসলে কত ভালো রান্না করতে পারি। কিন্তু আরো যে একদিন বেঁচে থাকছে, সেই দিনটাই কি হবে? সেই দিন তোমরা দুজনে মিলে একসাথে রান্না করবে। ছোট বৌমা রুটি বানাবে আর তুমি সবজি। কাল থেকেই এমনটা শুরু হবে। তাই বলছি তোমরা দয়া করে আর এরকম ঝগড়া করো না। শিলা দেবীর কথা শুনে তার দুই বৌমা ঝগড়া থামিয়ে দেয়। পরের দিন সকাল থেকে সুস্মিতা উঠে রুটি তৈরি করতে থাকে। এছাড়াও রান্নাঘরের বাকি সমস্ত কাজ তাকেই করতে হয়, কারণ এই 3 দিন তার শাশুড়ি মায়ের শর্ত অনুযায়ী তার বড় যা অঞ্জনা বিশ্রাম নেবে। সে খুব সুন্দর করে মন প্রাণ দিয়ে সমস্ত কাজ করে, দারুণ সুস্বাদু রুটিও বানায়। কিন্তু খাবার টেবিলে সবাইকে শুধু রুটি দিলে সবাই বেশ চমকে যায়। চমকে গিয়ে লাভ নেই, আমি সবজি বানাতে পারি না, ওটা দিদির দায়িত্ব ছিল। রুটি বানানো ছাড়াও আমাকে সংসারের অন্যান্য অনেক কাজ করতে হয়েছে। সবকিছু সামলে আমি আর সবজি বানিয়ে উঠতে পারিনি। আর তাছাড়া মা তো শুধু আমাকে রুটি বানানোর শর্তই দিয়েছেন। সুস্মিতার এই কথার উপরে আর কেউ কিছু বলে না। এভাবে শুকনো শুকনো শুধু রুটি খেয়ে কারোরই একটুও ভালো লাগে না। এমনকি সুস্মিতাও নিজের বানানো রুটি খেয়ে মাত্র 3 দিনেই বিরক্ত হয়ে ওঠে। যদিও মনোজ এবং সুপ্রীতম বাইরের খাবার খেত, কিন্তু অঞ্জনা, সুস্মিতা আর শিলা দেবীকে শুধু রুটি খেয়েই কাটাতে হয়। কোন রকমে 3 দিন কাটে। এরপর আসে অঞ্জনার সবজি বানানোর পালা। তাকেও সংসারের সমস্ত কাজ করে সবজি রান্না করতে হয়। প্রত্যেকদিন সকাল বিকেল শুধু সবজি খেতে কারোরই ভালো লাগে না। তারা সবাই অপেক্ষা করে থাকে রবিবার কবে আসবে আর কবে তারা ঠিক করে বাড়ির খাবার খেতে পারবে। শেষ পর্যন্ত রবিবার চলেই আসে, আর তার সাথে সাথে সকলের প্রাণে যেন জলও আসে। আজ আমরা একটু শান্তি করে খেতে পারবো, কি বলিস ছোট? শুধু শুধু তরকারি খেতে আর শুধু শুধু রুটি খেতে ভালো লাগে বল? মা যে কেন এরকম শর্ত রেখেছিল কে জানে। আমি এত সুস্বাদু করে রুটিগুলো বানাচ্ছিলাম, তাও যেন কিছুতেই আমার খেতে মন চাইছিল না। আমি যে কিভাবে রুটিগুলো খেয়েছি আমিই জানি। তাই না তাই, আমিও কি কম খেটেছি বল সবজিগুলো রান্না করতে? তাও কিছুতেই যেন গলা দিয়ে নামতেই চাইতো না। আজকে আমরা দুজনে মিলে রুটি আর সবজি মিলিয়ে তৃপ্তি করে খাবো। এবার বুঝতে পেরেছো তো তোমরা যে তোমরা একে অপরের পরিপূরক? ছোট বৌমার রান্না ছাড়া তোমার রান্নার কোনো স্বাদই থাকবে না, আর বড় বৌমার সবজি না থাকলে ছোট বৌমার রুটিগুলো খাওয়ার যোগ্যই হবে না। তারা দুজনেই তাদের শাশুড়ি মায়ের কথা বুঝতে পারে। তারা কথা দেয় এরপর থেকে তারা আর কখনো এরকম ছোট ছোট ব্যাপার নিয়ে আর নিজেদের মধ্যে ঝামেলা করবে না। সত্যি সত্যি সেদিন থেকে শিলা দেবীর পরিবারে সুখ শান্তি নেমে আসে।